নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি 4টে 4 দিক। শুরুতেই নজর রাখছি সাঁইথিয়ার দিকে। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে উত্তেজনার সাঁইথিয়ায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বাস ভাঙচুর করা হয়েছে উত্তেজনার বশে। সাঁইথিয়াতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। বাস ভাঙচুর করা হয়েছে সাঁইথিয়াতে। জখম হয়েছেন বেশ কয়েকজন। সাঁইথিয়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। আপনারা তো তৃণমূলের সমর্থক, আপনারা তৃণমূলের সমর্থক। কথা বলবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন কর্মকার। চন্দন, কি নিয়ে বচসা এবং এখন কি অবস্থা এলাকায়? চন্দন, শোনা যাচ্ছে? কথা বলবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন কর্মকার। চন্দন, কি নিয়ে বচসা এবং এখন কি পরিস্থিতি? দেখো, যেটা হচ্ছে আজকে সাঁইথিয়াতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। আর সেই জনসভাতে যোগ দিতে আসছিল বাসে করে সাঁইথিয়া, পরিহারপুর, ছোট সিজে, বাতাসপুর এলাকা থেকে লোকজনরা। আর সেই সময়তে সাঁইথিয়া রক্ষাকালী তলার সামনে কথা কাটাকাটি শুরু হয়। আর তা থেকে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। বাস ভাঙচুর করা হয়, বাস লাঠি নিয়ে রেল লাইনের উপরেও পর্যন্ত মারপিট চলে। এখনো অব্দি এলাকায় উত্তেজনা রয়েছে। সাঁইথিয়া থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে? দেখো, এই বিষয় নিয়ে আমরা শতাব্দী রায়ের সঙ্গে কথা বলি। শতাব্দী রায় পুরোটাই জানিয়েছে যে আমি কোনো কিছু জানি না, পুরোটা খোঁজ নিয়ে দেখছি, তারপরে আপনাদেরকে জানানো হবে। স্থানীয় তৃণমূল নেতা তারা কিছু বলেননি? তারা সম্পূর্ণ বিষয়টি স্থানীয় ব্লক সভাপতি যে আছে সাবের আলী খানের সঙ্গে আমরা যোগাযোগ করি। তারা পুরোটাই জানিয়েছে যে এটা গ্রাম্য বিবাদ, কোনো দলীয় সংঘর্ষ নয় এটি। চন্দন, সঙ্গে থাকো আমাদের। আপনাদেরকে জানিয়ে রাখি, দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। সাঁইথিয়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা। উত্তেজনা ছড়িয়েছে সাঁইথিয়াতে। মাথায় চোট পেয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। যদিও তৃণমূল নেতৃত্ব গোটা বিষয়ে এখনো নিশ্চুপ, তারা কিছু জানাতে চায়নি। সাঁইথিয়াতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা। বাস ভাঙচুর করা হয়েছে। ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। মাথায় চোট পেয়েছেন তারা। আপনারা তো তৃণমূলের সমর্থক, আপনারা তৃণমূলের সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন কর্মকার। চন্দন, যাদেরকে দেখা যাচ্ছে মূলত ওই এলাকারই নাকি তারা বহিরাগত, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে তাদের সম্পর্কে? তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি। তারা হচ্ছে কারোর হাতে লেগেছে, কারোর মাথায় লেগেছে। প্রায় হচ্ছে 5 থেকে 7 জন হচ্ছে আহত হয়েছে এই সংঘর্ষের ফলে। তারা যেটা জানিয়েছে যে সাঁইথিয়া ব্লকেরই মাঠপলসা পঞ্চায়েতের পরিহারপুর এলাকা এবং অন্যদিকে হাতোড়া গ্রাম পঞ্চায়েতের হচ্ছে ছোট সিজে, বাতাসপুর গ্রামের লোকজন। তারা জানাচ্ছে যে আজ আমরা মুখ্যমন্ত্রী সভাতে যোগ দিতে যাচ্ছিলাম, আর সেই সময়তে এই হামলা ঘটে। ধন্যবাদ চন্দন। চন্দন কর্মকার আমাদের প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে। সাঁইথিয়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা। ভোটের আগে সাঁইথিয়া তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। জখম হয়েছেন বেশ তৃণমূল কর্মী। আপনারা তো তৃণমূলের সমর্থক, আপনারা তৃণমূলের সমর্থক।
আগামীকাল তৃতীয় দফার ভোট, মালদহ উত্তর ও দক্ষিণ, মুর্শিদাবাদ জঙ্গিপুরে ভোট। ডিসিআরসি পয়েন্টে ব্যস্ততা তুঙ্গে, কড়া নিরাপত্তায় চলছে প্রস্তুতি। আগামীকাল মঙ্গলবার তৃতীয় দফার ভোট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ভোট। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। মুর্শিদাবাদের চিত্রটা জানবো। ডিসিআরসি পয়েন্টে সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। চূড়ান্ত ব্যস্ততার মধ্যে তৃতীয় দফার ভোটে ব্যস্ত ভোট কর্মীরা। মুর্শিদাবাদ থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, আর কিছু সময়ের অপেক্ষা, যে তৃতীয় দফার ভোটের কথা হচ্ছে মুর্শিদাবাদ, একদা কংগ্রেসের গড় এবং তৃণমূল কংগ্রেস যথেষ্ট আশাবাদী যে তারা এবার গোটা রাজ্যের মধ্যেই যে ভালো ফল করতে পারে, তার মধ্যে কিন্তু মুর্শিদাবাদের দিকেও তাদের বেশ নজর রয়েছে। রাজনৈতিক মহলে কি হাওয়া দেখতে পাচ্ছ মুর্শিদাবাদে? কথা খুব পরিষ্কার করে বলে রাখি যে একটা সময়ে এই কংগ্রেসের গড় ছিল এই মুর্শিদাবাদ, এবং তার পরবর্তীকালে আমরা দেখেছি যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতেই মূলত ধীরে 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 কিন্তু সেই ক্ষমতা হ্রাস কিন্তু এসে পৌঁছেছে। যদিও এবারে কিন্তু হেভিওয়েট একজন প্রার্থী বলে মনে করেছে বামফ্রন্টের পক্ষ থেকে মোহাম্মদ সেলিমকে তারা দাঁড় করিয়েছে, এবং অন্যদিকে আরও একজন প্রার্থী রয়েছে বিজেপির এই এলাকারই লোক গৌরীশঙ্কর ঘোষ। যদিও আইএসএফ থেকে আরম্ভ করে অন্যান্যরা থাকলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিআইএমের, তৃণমূল কংগ্রেসের আবু তাহেরের সঙ্গেই কিন্তু সিপিআইএমের মোহাম্মদ সেলিমেরই কিন্তু এখানে যে লড়াইটা মূলত যেটা হচ্ছে সেটা কিন্তু তার দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে শুরু করে রাজ্যের প্রায় সমস্ত রাজনৈতিক মহল। তার কারণ তুমি জানো যে মুর্শিদাবাদ এই জেলাটির রাজনৈতিক চরিত্র কিন্তু আর পাঁচটা জেলার থেকে অনেকটাই আলাদা। মূলত এখানে তোমায় বলে রাখি যে বিগত যে 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের আবু তাহের 2,23,000-এরও বেশি ভোটে কিন্তু জয়লাভ করেছিল, এবং তারা এখনো পর্যন্ত কিন্তু এই আশাতেই রয়েছে যে ভোটের মার্জিন হয়তো বাড়লেও বাড়তে পারে, যদি নাও বাড়ে তাহলে অন্তত আবু তাহের মনে করছে যে সে কিন্তু তার ভোট ব্যাংকে অক্ষুণ্ণ রাখতে পারে। বিশেষত যেহেতু বিড়ি শ্রমিকদের এলাকা হিসাবে এই জেলাটি যথেষ্ট পরিচিত, এবং যে বিড়ি শ্রমিকরা এখানে কাজ করে, যে বিড়ি মালিকরা রয়েছে, তাদের হাতেই কিন্তু মূলত সংখ্যাগরিষ্ঠ সংখ্যার বিড়ি শ্রমিক সেখানে কাজ করার ফলে এইখানে রাজনৈতিক যে চরিত্রটা সেটা হচ্ছে যে এটা একটা গোষ্ঠীবদ্ধ চরিত্র, অর্থাৎ বিড়ি মালিকদের হাতেই মূলত রাজনৈতিক যে সমীকরণ তার অনেকটাই নির্ভর করে, এবং বিড়ি শ্রমিকদের ভোটেই কিন্তু ভোট যেটা যেদিকে তারা ভোট ব্যাংকে পুষ্ট করবে সেই কিন্তু জয়লাভ করে। বিগত দিনে আমরা যখন দেখেছি 2019-এরও আগে যে লোকসভা নির্বাচনগুলোতে সেই সময়তে কংগ্রেসের গড় হিসাবে যখন এই কংগ্রেসের যে সমস্ত প্রার্থীরা এখান থেকে জয়লাভ করতো, কিন্তু ধীরে ধীরে এই বিড়ি শ্রমিকদের এই পট পরিবর্তন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মূলত এই শ্রমিকদের স্বার্থে কাজ করার যে মানসিকতা, গরিব মানুষের স্বার্থে যে কাজ করার যে মানসিকতা, এই সমস্ত বিষয়গুলোই যখন উঠে আসতে শুরু করে তখন কিন্তু সেখানে পট পরিবর্তন এবং ধীরে ধীরে এখানের কিন্তু রাজনৈতিক সমীকরণ বদলাতে থাকে। আর সেই বদলের হাওয়াই কিন্তু 2019-এ আমরা দেখেছি আবু তাহেরকে এখান থেকে 2,23,000-এরও বেশি ভোটে জয়লাভ করতে। অতএব এখানে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় ঘুরে সেখানে দেওয়াল লিখন থেকে শুরু করে ফ্লেক্স, ব্যানার, প্রচার থেকে শুরু করে সবেতেই কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস। যদিও এলাকাতে কিন্তু খুব একটা যে পেছিয়ে রয়েছে সিপিএম এমনটাও বলা যাচ্ছে না।
বিজেপিরও কিছু দেখা যাচ্ছে, চোখে পড়ছে, কিন্তু সেটা যথেষ্ট নগণ্য বলে মনে হচ্ছে। তবে সব মিলিয়ে কিন্তু আগামীকাল অর্থাৎ রাত পোহালেই যেখানে এই এরকম একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা, অর্থাৎ এই রাজ্য রাজনীতিতে এই মুর্শিদাবাদ যে অঞ্চল, সেই অঞ্চলে যে ভোট হতে চলেছে সেটা কিন্তু যতটা সম্ভব নিরুপদ্রব এবং যতটা সম্ভব শান্তিপূর্ণ হলেই কিন্তু সব থেকে ভালো হয়। যদিও বিগত দিনেও কিন্তু আমরা দেখেছি যে এখানে সকাল থেকেই বেশ কিছু জায়গায় এই মানে বুথের সামনে জটলা, একে অপরের বিরুদ্ধে তাড়া করা, হাতাহাতি পর্যন্ত পর্যায়ে পৌঁছে যাওয়া, এই বিষয়গুলি রয়েছে। তবে তার জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে আগামীকালের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ভোট পর্ব কিভাবে চলছে তৃতীয় দফায়, সেদিকে দিনভর আপনারা নজর রাখবেন কলকাতা টিভির পর্দায়। আপাতত ধন্যবাদ তোমাকে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদ থেকে সরাসরি কথা বললাম তার সঙ্গে। একটা বিরতি নিয়ে ফিরছি 4:04 দিকে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে নিশানা মমতার। সন্দেশখালীতে পরিকল্পনা করে মেয়েদের অসম্মান করা হয়েছে। ভোটে জিততে ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে, বেশি চক্রান্ত করো না, ফাঁস হবেই, সাঁইথিয়ার সভা থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে পরিকল্পনা করে মেয়েদের অসম্মান, ভোটে জিততে ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে, বেশি চক্রান্ত করো না, ফাঁস হবেই, সাঁইথিয়ার সভা থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি আজ এই প্রসঙ্গে, শুনুন। আমার সন্দেশখালীর মা বোনদের কিভাবে প্ল্যান করে মেয়েদের অসম্মান করেছে দেখেছেন? ওরা জানে না মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয়, মেয়েদের আত্মসম্মান, মেয়েদের গরিমা, আমার মায়ের শাড়ির আঁচল, এটার সম্মান অনেক বেশি। ইলেকশনে জিততে হবে, তাই ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। বলে না বেশিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে, আর বেশি চক্রান্ত করো না, একদিন চক্রান্ত ফাঁস হবে, এসব এত সহজে হয় না। অন্যদিকে কৃষ্ণনগরেও শাহের মুখে সন্দেশখালী প্রসঙ্গ। অমিত শাহের মুখে সন্দেশখালী প্রসঙ্গ। সন্দেশখালীর মতো মহিলাদের উপর অত্যাচার, বাংলায় এই অত্যাচার বন্ধ করতে হবে, তৃণমূলকে নিশানায় অমিত শাহ। কৃষ্ণনগরের সভা থেকে সন্দেশখালীর ঘটনাকে উল্লেখ করে বাংলায় মহিলাদের উপর অত্যাচার বন্ধ করার হুঁশিয়ারি। বাংলায় এই অত্যাচার বন্ধ করতে হবে, কৃষ্ণনগরের সভা থেকে বক্তব্য অমিত শাহের। কি বলেছেন তিনি, শুনুন। संदेशखाली जैसा हमारी माताओं बहनों का शोषण बंद होना चाहिए या नहीं होना चाहिए? मुझे बताओ भाई, ममता जी ये बंद कर सकती है क्या? भतीजा बंद कर सकता है क्या? टीएमसी बंद कर सकती है क्या? बंगाल को सोनार बांग्ला केवल और केवल मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी। বঙ্গে শাহের ভোট ব্যাংক তাস রাম মন্দিরের উদ্বোধনে মমতা। অভিষেককে আমন্ত্রণ জাননি মমতা। অভিষেক নিজেদের ভোট ব্যাংকের ভয়ই জাননি। অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাংক। মমতার সাহায্যে সরকার চালিয়েছে কংগ্রেস। প্রায় দিন পাকিস্তান বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, সীমান্ত থেকে আলিয়া মালিয়া ঢুকে যেত, এদেশে ঢুকে বোমা বিস্ফোরণ করত। ভোট ব্যাংকের জন্য কিছু বলতো না ওরা। দুর্গাপুরে কংগ্রেস, তৃণমূলকে নিশানা অমিত শাহের। বাংলায় এসে অনুপ্রবেশ নিয়ে তৃণমূল এবং কংগ্রেসকে নিশানা অমিত শাহের। কি বলেছেন তিনি এ প্রসঙ্গে, শুনুন। भाइयों बहनों, जब प्राण प्रतिष्ठा हुई, ये ममता दीदी को निमंत्रण भेजा गया था, भतीजे को भी भेजा गया था, परंतु वो लोग नहीं गए। आपको मालूम है क्यों नहीं गए? मालूम है दुर्गापुर वालों? मैं बताता हूं, वो अपनी वोट बैंक से डरते हैं। उनकी वोट बैंक कौन सी है मालूम है ना आपको? है या नहीं है? अरे जोर से बोलो, है या नहीं है?
एक घुसपैठ कर जो आए हैं ना, वो उनकी वोट बैंक है। इससे ममता दीदी डरती है। भाइयों बहनों, मुझे बताओ, जिन्होंने वोट बैंक के डर से राम का बहिष्कार करा, दुर्गापुर वाले उनको वोट डाल सकते हैं क्या? जोर से बोलो, डाल सकते हैं? भाइयों बहनों, मोदी जी ने इस देश से आतंकवाद को समाप्त करने का 10 साल तक ये ममता बनर्जी के सहयोग से कांग्रेस की सरकार चलती थी। आए दिन पाकिस्तान और बांग्लादेश से आलिया मालिया जमालिया घुस जाते थे, बम धमाके करते थे, मगर ये अपनी वोट बैंक के कारण कुछ नहीं बोलते थे। বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, বঙ্গে প্রচারে এসে ভোট ব্যাংক তাস খেলছেন অমিত শাহ, কি প্রতিক্রিয়া আপনার? দেখুন, ভগবান রামচন্দ্র আমাদের হিন্দুদের হৃদয়ে বাস করেন। আমার বাড়িতে যেখানে ঠাকুর ঘর আছে, সেখানে ভগবান রামের ছবিতে পুজো হয়। আমাদের সকলের বাড়িতে মর্যাদা পুরুষোত্তম রামকে শ্রদ্ধা সম্মানের চোখে দেখা হয়। বিজেপি এমন একটি দল যারা ভগবান রামকে নিয়ে রাজনীতি করে। ওনারা বলছেন আমন্ত্রণ জানিয়েছিলেন। আচ্ছা, বিজেপি দেখাতে পারবে ওনারা দেশের রাষ্ট্রপতি, একজন দলিত মহিলা, একজন আদিবাসী মহিলা, তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাম মন্দিরের উদ্বোধনে? জানাননি। কেন জান? কারণ তিনি দলিত, নিচু শ্রেণীর প্রতিনিধি, কোট আনকোট। শুধু রাম মন্দিরের উদ্বোধন নয়, রাম মন্দিরের যখন ভূমি পূজন হয়েছিল, আপনাদের মনে থাকবে, তখন রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ, তিনিও দলিত সম্প্রদায়ের মানুষ। রাম মন্দিরের ভূমি পূজনেও কিন্তু রাষ্ট্রপতি আমন্ত্রিত ছিলেন না। অথচ রাজ্যপাল সেই সময় আনন্দীবেন প্যাটেল, সেই অর্থে উঁচু জাত, কোট আনকোট, আনন্দীবেন প্যাটেল রাজ্যপাল আমন্ত্রিত ছিলেন, কিন্তু দলিত রাষ্ট্রপতি তাকে আমন্ত্রণ জানায়নি। কারণ ভগবান রামের মূর্তি, রামের মন্দির ওখানে উদ্বোধন হবে, সেখানে দলিত। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আমরা সরাসরি নজর রাখছি দুর্গাপুরে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডাস্ট্রি খুলে দেবেন বলে আপনার সরকার 10 বছর ধরে নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে, বলেছিল বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবো, 10 বছরে 20 কোটি। একটাও চাকরি দিয়েছেন? একটাও? বরঞ্চ আমাদের শিক্ষক শিক্ষিকারা চাকরি করছে, আর আপনারা চাকরি খেকো বাঘ হয়ে গেছেন, চাকরিগুলোকে খেয়ে নিচ্ছেন। লজ্জা করে না? सब इंडस्ट्री खुल देगा। जिज्ञेस करुन, दार्जिलिंग में, जलपाईगुड़ी में जब चुनाव था लास्ट टाइम में, प्रधानमंत्री आपने जाके कहा था कि बीजेपी को वोट दो, हम 5 चाय बागान खुल देगा। आज तक नहीं खुला, कभी नहीं खुलता। आपका बात कभी बातों पे नहीं लगता, कभी बात बात में नहीं होता। आप तो गैस बैलून से भी बड़ा गैस बैलून है। হিন্দিতে কত ছবির গান আছে না, একটা জায়গায় গান আছে, ছি 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 क्या शर्म की बात, प्रधानमंत्री झूठा बोले ए जुमला सरकार में एकात। প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে, ভাবতে পারেন? দুইজন, একজন মধু আর একজন বিধু, ক্ষমতা নেই লোকের সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করবার। 100 দিনের কাজে টাকা দেয় না, मजदूर को रुपया नहीं देता है, गरीब जनता को रुपया नहीं देता है, गरीब का घर का रुपया छीन के लेता है, नौकरी छीन के लेता है, रेशन नहीं देता है, झूठा बोलता है। और बोलছে কি না, অ্যাডভার্টাইজমেন্ট করে উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে। বিনা পয়সায় বিদ্যুৎ পান আপনারা? কি মা ভাই বোনেরা, बिना পয়সায় मोदी बाबू আপনাদের বিদ্যুৎ দেয়? अरे ना दिलो तो जोर से बोलो ना, क्या है? जोर से बोलिए। बिना पैसा गैस पहुंचता है आपको घर में?
তাহলে এত মিথ্যে কথা কেন বলে? ছোটরা মিথ্যে কথা বললে মা বকে দেয়, আর প্রধানমন্ত্রী মিথ্যে কথা বললে তাকে কি করতে হয়? তার মুখটা বন্ধ করে দিতে হয়, ভোট না দিয়ে জব্দ করে ভোটের বাক্সে। বলে রেশন দিচ্ছি, কিসের রেশন? রেশন দিতে বাংলায় খরচ হয় 9,000 টাকা আমাদের ভাগ্যে পড়ে, আমাদের টাকা নিয়েই যে টাকাটা সেন্ট্রাল শেয়ার 7,000 টাকা পড়ে। তাহলে কত হলো? 9 আর 7 16,000 টাকা, 16,000 কোটি টাকা। গত 2 বছর আপনারা জানেন আমরা আমাদের 18,000 কোটি টাকা দিয়েছি, প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি বলে তাদের 12,000 কোটিটাও আমাদের দিতে হয়েছে। আমরা ফ্রিতে রেশন দিই, বিনা পয়সায় রেশন দিই, আর মোদি মিথ্যে কথা বলে। মিথ্যেবাदी प्राइम मिनिस्टर, जितना जल्दी देश से हटे इतना जल्दी देश का मंगल है। আমার নতুন করে কিছু বলার নেই, আমার বলার একটাই, আমরা যেটা বলি কথা রাখি। আমি 4টে পয়েন্ট বলবো। বলুন তো মা বোনেরা, আগের ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি? পাচ্ছেন? 60 বছর বয়সে গেলেও সারা জীবন যত দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন। আমরা বলেছিলাম ক্লাস 9-এ সবুজ সাইকেল দেবো, সবুজ সাথী পান? আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, পান? আমরা বলেছিলাম স্বাস্থ্যসাথী কার্ড দেবো, পরিবারে যিনি সবচেয়ে সিনিয়র মহিলা তার নামে 5 লাখ টাকার স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েছেন? স্মার্টফোন 10,000 টাকার স্মার্টফোন 12 ক্লাসের জন্য পান? কন্যাশ্রী পায় আপনাদের মেয়েরা, শিক্ষাশ্রী পায়, সংখ্যালঘুরা পায়, স্কলারশিপ পায়, ছোট ক্লাসে জুতো পায়, কাপড় জামা পায়, সম্মানের সাথে বেঁচে থাকে। কৃষকরা 10,000 টাকা ভাতা পান বছরে। শ্রমিকরা সামাজিক সুরক্ষা প্রোগ্রাম আছে আপনাদের জন্য করেছেন, যে টোটো চালান, যে অটো চালান, যে বিড়ি তৈরি করেন, যে গরিব যার কোনো ভবিষ্যৎ নেই। মনে রাখবেন বাংলা একমাত্র রাজ্য যারা পেনশন দেয়, আর কোনো রাজ্য দেয় না, আর মোদি তো দেয় না। সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো পেনশন নেই, সব তুলে দিয়েছে। রাজ্যেও বিজেপি কোনো রাজ্যে পেনশন নেই, একমাত্র পশ্চিমবাংলায় আমরা পেনশন দিই, তাই রিটায়ারমেন্ট করার পরে লোকেরা নিশ্চিন্তে থাকে। তাই বলছিলাম খেলা হবে, খেলা হবে, খেলা হবে। सरदार जी तुसी खेला होगा, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বিজেপি টাকা দিলে কি হবে? যদি ইলেকশনের সময় ভোট নেওয়ার জন্য টাকার প্যাকেট দেয়, প্যাকেটটা পকেটে রেখে দেবেন আর ভোটে উল্টে দেবেন, ঠিক আছে? কারণ বলবেন আমি তোমার কাছে 15 লক্ষ টাকা পাই। आपने कहा था परिवार प्रति एक आदमी को आप 15 लाख रुपया करके देंगे, आज तक 1 पैसा नहीं दिया। अगर वोट का टाइम में 5,000 रुपया देने आए वोट खरीदने के लिए, तो आप बोलो 5,000 में नहीं चलेगा, 15 लाख चाहिए हमको, 15 लाख रुपया चाहिए हमको, 15 लाख रुपया चाहिए। টাকা দিয়ে ভোট কেনা, নজর আমরাও রাখবো। মডেল কোড অফ কন্ডাক্ট ভুলেই গেছি, ইলেকশন কমিশন আছে কিনা খোঁজ পাচ্ছি না, খোঁজ পাচ্ছি না, কোথায় আছে কে জানে, গড নোজ। আমি আসছিলাম রাস্তা দিয়ে, একজন মহিলা আমাকে বললেন দিদি দিদি একটা কথা জানেন? আমি বললাম কি? বলো মডেল কোড অফ কন্ডাক্টের নাম বদলে গেছে। আমি বললাম কে বদলালো ভাই? বললো আমরাই বদলে দিয়েছি। আমি বললাম কি দিয়েছো নামটা?
বললো ওটা মডেল ওটা মডেল কোড অফ কন্ডাক্ট নয়, মোদি কোড অফ কন্ডাক্ট। মোদি যা বলবে গদি তাই হাসবে, গদি যা বলবে তারা তাই বলবে। কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো, কোনো কিছু করবার ক্ষমতা নেই, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তাদের বলে রাখি খেলা হবে, তৈরি থাকো। আবার অন্য রাজ্যের চিফ মিনিস্টারদের দিয়ে পুলিশদের ফোন করাচ্ছে, ভোট মে দেখ দিজিয়ে আপকো হাম দেখ দেঙ্গে। তাই চাকরিটা আপনারা পশ্চিমবঙ্গ সরকারের করেন, সম্মানের সাথে করুন। আপনাদের সবাইকে আমি ভালোবাসি। আমি সেন্ট্রাল অফিসারদেরও ঘৃণা করি না, কিন্তু তাদের বলবো आप पैसा कम मत कीजिए कि मोदी चला जाएगा, लेकिन आपका क्या होगा ये आप अभी से सोच लीजिए। আমার জোর আছে, তাই বলি साल फरोशी का तमन्ना, साल फरोशी का तमन्ना आज हमारा दिल में है। देखते हैं जोर किसका, बाजुए कतिल में है। আমি আবার আপনাদের বলি, मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। আমি আবার বলবো, রাহা গুলশন তো জোড়া ফুল জরুর খিলেঙ্গে। যেটা আমি পড়ে আছি তৃণমূল ঘাস ফুল, এটাকে আমরা জোড়া ফুল বলি ভাই বোন। আগার রাহা গুলশন, গুলশন মানে ফুলের বাগান, रहा गुलशन तो जोड़ा फूल खिलेंगे, और रहा जिंदगी तो बार बार मिलेंगे। मोदी को हटाएंगे, देश को बचाएंगे, देश को रक्षा करेंगे, शांति को वापस ले आएंगे, ये हमारा वादा है। মনে রাখবেন, ওদের আমরা ভয় টয় পাই না, শুধু চমকায় ধমকায়। আমাকে যদি ভালোভাবে কেউ বলে তুমি আমার বাড়ির ঘরটা পুছে দাও, আমি দিয়ে আসবো, কারণ আমি কাজকে সম্মান করি, সব কাজ ভালোবাসি। কিন্তু আমার যদি কেউ চমকে বলে দুটো থাপ্পড় মারবো আমার কথা না শুনলে, তখন কিন্তু আমি গর্জে উঠি। কেউ আমাকে চমকালে আমি গর্জাই, আর আমাকে গর্জালে আমি বর্ষাই। এই করেই চড়াই উতরাই পেরিয়ে এসছি। আগামী দিনও মনে রাখবেন, হাত দিয়ে বলো সূর্যের আলো ঢাকতে পারে কি কেউ, তাই জোর করে রোখা যাবে না গণ আন্দোলনের ঢেউ। মোদি যাচ্ছে, মোদি যাচ্ছে, মোদি হারছে, মোদি হারছে, বিজেপি হারছে, বিজেপি হারছে, দেশের মানুষ শান্তি পাবে। মনে রাখবেন, মোদি যদি আবার আসে, দেশ বিক্রি করে দেবে, সংবিধান বিক্রি করে দেবে, জাতি বিক্রি করে দেবে, ধর্ম বিক্রি করে দেবে, এনআরসি করে দেবে, ইউনিফর্ম সিভিল কোড করে দেবে, ক্যা করে দেবে, মানুষকে আর মানুষের মধ্যে থাকতে দেবে না, সংবিধানও বেঁচে দেবে। তাই আপনারা তো নিশ্চয়ই চান আমাদের দেশ গর্বের দেশ, ভারতবর্ষ ভালো থাকুক। আর ভারতবর্ষকে পথ দেখাবে কে? বাংলা, বাংলাই পথ দেখাবে। বাংলা চোখ রাখবো যে খবরের দিকে। সুপ্রিম কোর্টে পিছলো এসএসসি মামলার শুনানি, আগামীকাল হবে এই মামলার শুনানি। সুপ্রিম কোর্টে পিছলো এসএসসি মামলার শুনানি, আগামীকাল এসএসসি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। আজ যে শুনানি হওয়ার কথা ছিল, আগামীকাল সেই শুনানি হবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে পিছলো এসএসসি মামলার শুনানি, মঙ্গলবার অর্থাৎ আগামীকাল এই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টে পিছলো এসএসসি মামলার শুনানি, আগামীকাল শুনানি হবে সুপ্রিম কোর্টে এসএসসি মামলা নিয়ে। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ,
দেখো, আজকে এসএসসি মামলার যে শুনানির সময় ধার্য ছিল, আজ কিন্তু শুনানি হয়নি। আগামীকাল সকালে এই মামলার শুনানি গ্রহণ করবেন প্রদীপ জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। এবং আজ বারবার এতে প্রধান বিচারপতির কাছে কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাওয়ার আবেদন জানানো হয়, কিন্তু প্রধান বিচারপতি এই আবেদনে সাড়া না দিয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আগামীকাল সকালেই তিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন এবং সেই সময় তিনি নির্ধারিত করবেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরে তিনি অন্তর্বর্তীকালীন কোন স্থগিতাদেশ জারি করবেন কি করবেন। ধন্যবাদ পীযূষ কান্তি নাগ প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে। মঙ্গলবার এসএসসি মামলার শুনানি হবে। আজ যে শুনানি হওয়ার কথা ছিল তা পিছিয়ে আগামীকাল হবে এসএসসি মামলার শুনানি সুপ্রিম কোর্টে। নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গে থাকবেন। সরাসরি নজর রাখবো পান্ডুয়ায় ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10 বছরে কি করেছে আর আমাদের মামাটি মানুষের সরকার 12 বছরে কি করেছে, 10-0 গোল দিয়ে ভোকাট্টা করে মাঠের বাইরে যদি বার করতে না পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন। আসুন, লকেট চ্যাটার্জি আপনাদের কাছে ভোট চাইতে যাচ্ছে আর কুচবিহারের বিজেপি নেত্রী বলছে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে মায়েদের দিদিদের লক্ষ্মীর ভান্ডার বিজেপি 3 মাসের মধ্যে বন্ধ করে দেবে। আপনারা শুনেছেন কি বলেছে? আমি আপনাদের জন্য অডিও রেকর্ডিং নিয়ে এসেছি, আপনারা শুনুন। আমার কথা অনেকে অবিশ্বাস করতে পারেন, আপনারা শুনুন। বিজেপির একজন কুচবিহারের জেলা কমিটির সহসভাপতি, সেই ভদ্র মহিলার নাম দীপা চক্রবর্তী, তিনি কি বলেছেন আপনারা নিজেরা কানে শুনুন। শুনলেন সবাই? আরেকবার শুনুন। মায়েরা শুনলেন কি, বৌদিরা শুনলেন? এবার আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? হাত তুলে বলুন। পাচ্ছেন সবাই? পাচ্ছেন? যেই ভিডিওটা চালালাম আপনাদের মুখগুলো ছোট হয়ে গেল কেন? তৃণমূলকে ভরসা করেন না? করেন তো? বিজেপি বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আরে লকেট জিতলে তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, এখানে ক্যামেরা রয়েছে, যতদিন বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে আপনার লক্ষ্মীর ভান্ডারের উপর চোখ তুলে দেখার সাহস কারণ নেই। যতদিন বাংলায় আমাদের সরকার রয়েছে ততদিন বাংলার প্রত্যেকটা মা, বোন, দিদি, বৌদি সবাই, বাংলার 2,12 লক্ষ মায়েদেরকে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি মাসের প্রথম, দ্বিতীয়, 3 তারিখের মধ্যে। যেভাবে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আগামী যতদিন তৃণমূল থাকবে ততদিন পাবেন, কেউ আটকাতে পারবে না। এরা সন্দেশখালি নিয়ে বড় বড় ভাষণ দিত। সন্দেশখালি দেখেছেন? 2 দিন আগে বেলুন ফুটো হয়ে গেছে। আপনি ভাবুন একটা রাজনৈতিক দল কতটা নিচুতে নামতে পারে, কতটা নিচে নামতে পারে, কতটা নির্লজ্জ নিকৃষ্ট মানের হতে পারে। রাজনৈতিক লড়াই করবে ভোটে, 2, 4, 5, 10টা ভোটই তো কমবে। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে 10 কোটি বাংলার মানুষকে দেশের মানুষের কাছে ছোট করেছে এই বিজেপি। মহিলাদেরকে 2000 টাকা করে দিয়েছে যে মিথ্যে ধর্ষণের অভিযোগ করো গিয়ে।
যাতে বাংলার ভাবমূর্তি কলুষিত কলঙ্কিত কালিমালিপ্ত হয় দেশের কাছে। লকেট চ্যাটার্জি আপনার কাছে যখন ভোট চাইতে যাবে না, আপনি আমার নাম করে খালি দুটো প্রশ্ন লকেট চ্যাটার্জিকে করবেন। দুটো প্রশ্ন। এক, লকেট চ্যাটার্জিকে প্রশ্ন করবেন যে আপনাদের দলের কুচবিহারের নেত্রী রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছে বাংলার লক্ষ্মীর ভান্ডার আমরা 3 মাসের মধ্যে বন্ধ করে দেবো, আপনার এই নিয়ে অবস্থান কি? আর 2 নম্বর প্রশ্ন, মহিলাদের সম্মানের স্বার্থে আপনি বড় বড় ভাষণ দিচ্ছেন টিভির পর্দায় বসে। আজকে যে গঙ্গাধর কয়াল সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপির সভাপতি 2 নম্বর মণ্ডলের, সে প্রকাশ্যে বলছে, এই ভিডিওয়ে যাকে দেখা যাচ্ছে সেটা আমি আর কণ্ঠস্বর আমার, সে বলছে যে কোনো ধর্ষণ হয়নি সন্দেশখালীতে, কোনো ধর্ষণ হয়নি, আমরা টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছি। যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ লুটতে বাংলার 10 কোটি মানুষকে দেশের সামনে ছোট করেছে, সেই দলকে আমি ভোট দেবো কেন? জিজ্ঞেস করবেন লকেট চ্যাটার্জিকে। উত্তর দিক। আমরা শুনেছিলাম গোদরার দাঙ্গা, আমরা শুনেছিলাম যে পুলওয়ামা নাকি বিজেপি করিয়েছে। এবার নিজের চোখে দেখলাম যে একটা রাজনৈতিক দল কতটা ছোট হতে পারে, কতটা নির্লজ্জ হতে পারে। আপনি 5টা ভোট কম পাবেন, আপনি তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার মানুষকে ছোট করছেন দেশের সামনে। মায়েরা আপনারা বলুন, যারা সন্দেশখালি করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চেয়েছে তাদেরকে উচিত শিক্ষা জবাব দেওয়া উচিত কিনা? তাদেরকে যোগ্য জবাব দেওয়া উচিত হ্যাঁ কিনা? যারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কিনা? যারা জেতার পরও 2019 সালে এই হুগলি থেকে বিজেপির সাংসদ জিতেছে, তারপর আপনার 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে, তাদেরকে যোগ্য জবাব দেওয়া উচিত হ্যাঁ কিনা? যারা গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ করে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কিনা? জবাব দেবেন হ্যাঁ কিনা? এই ভোট খালি তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়কে জেতানো আর প্রার্থীকে জেতানোর ভোট নয়, এই ভোট বিজেপিকে উচিত শিক্ষা দিয়ে বাংলা ছাড়া করার ভোট। আপনি দেখুন, লকেট চ্যাটার্জি 2019 সালে সাংসদ হওয়ার পর ভাবলো 2021-এ এই হুগলি লোকসভা কেন্দ্রের অধীনে চুঁচুড়া বিধানসভা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। উনি 2019 সালে চুঁচুড়া থেকে 20,000-এর ব্যবধানে জিতেছিলেন, আর সেই চুঁচুড়া থেকেই 2 বছর পরে প্রায় 20,000 ব্যবধানে হারলেন। মানে 2 বছরে মানুষ ওর রূপ বুঝে গেছে। আপনার মনে হয় 5 বছরে এরকম একজনকে, যে জেতার পর মানুষের টাকা বন্ধ, যে জেতার পর আবাসের টাকা বন্ধ, যে জেতার পর রাস্তার টাকা বন্ধ, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে, এরা রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। তাই এমন করে জবাব দিতে হবে। দিল্লির কাছে খালি কৃতদাসত্ব করেছে, 12 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, রোজ কি করে দিল্লির কাছে নম্বর বাড়ানো যায়? আপনি বলুন না, বাড়তি ক পয়সার কাজ আপনি চন্দননগর, বলাগড়, সপ্তগ্রাম, চুচুড়া, পান্ডুয়া কোথায় নিয়ে এসছেন? ধনিয়াখালী বলুন, তথ্য পরিসংখ্যান নিয়ে আসুন। আর আমরা কত টাকার কাজ করেছি আমি এখানে তথ্য নিয়ে এসছি। আমি আপনাদের বলছি, এই হুগলি জেলায়, এটা সারা বাংলার তথ্য নয়, এই হুগলি জেলায় 100 দিনের কাজে যাদের বকেয়া টাকা পাওনা ছিল 2,71,339 জনকে আমাদের সরকার এই শ্রমিকগুলোকে টাকা দিয়েছে। ফেব্রুয়ারি মাসে দেওয়ার কথা ছিল কেন্দ্র সরকারের, দিয়েছে রাজ্য সরকার। এই হুগলি জেলায়, মায়েরা শুনুন, এই হুগলি জেলায়, এটা বাংলার তথ্য নয়, খালি হুগলি জেলায় 13,30,923 জন মহিলাকে প্রতি মাসে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। খালি এই জেলায় 13,30,923 জন
মহিলাদেরকে প্রতি মাসে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এই জেলায় 16,99,959 জনকে আমাদের সরকার এখনো অবধি কন্যাশ্রী প্রকল্পে 25,000 টাকা দিয়ে সাহায্য করেছে। 16,99,959 জন। এই জেলায় কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিয়েছে, তাও এই জেলায় 53,21,696 জনকে 4,626 কোটি টাকা খরচা করে প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার। প্রতি মাসে মাইনরিটি স্কলারশিপ ঐক্যশ্রীতে 12,11,262 জনকে 250 কোটি টাকা খরচা করে মাইনরিটি স্কলারশিপ দিচ্ছে আমাদের সরকার। প্রধানমন্ত্রী 10 দিন আগে সভা করে বলেছেন যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা যারা এসছেন কজন মাছ খান, ডিম খান, মাংস খান, একটু হাত তুলুন তো দেখি কজন দেশ বিরোধী আজকে আমাদের সভায় এসছে। কজন এসছে? আমরা যারা খাই, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যারা খান হাত তুলুন। যারা মাছ মাংস খান হাতটা নামাবেন না, তুলে রাখুন। কারা খান হাত তুলুন। কারা খান মাছ? দেশের প্রধানমন্ত্রী বলছে মাছ খেলে দেশ বিরোধী। আপনারা একমত? আপনারা একমত? আপনারা একমত? আমাদের দেশ বিরোধী বলছে, আপনারা একমত? লকেট চ্যাটার্জির দল বাঙালিকে দেশ বিরোধী বলছে, আপনারা একমত? বঙ্গবাসীকে দেশ বিরোধী বলছে, আপনারা একমত? হাতগুলো তুলে রাখুন। সংবাদ মাধ্যমকে বলবো ছবিটা তুলুন আর বিজেপির পার্টি অফিসে পোস্ট করে পাঠান যদি মেরুদণ্ডটা সোজা থাকে। যা কিছু হয় মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, যা কিছু হয় পান থেকে চুন খসলে তৃণমূল দায়ী, বরফ গলে জল হলে তৃণমূল দায়ী, পেঁয়াজটা পচে গেলে তৃণমূল দায়ী, আলুর সাইজ ছোট হলে তৃণমূল দায়ী, গরমের তাপমাত্রা বাড়লে তৃণমূল দায়ী, আকাশে মেঘ হলে তৃণমূল দায়ী। আজকে ছবিটা তুলে অমিত শাহ দেশের প্রধানমন্ত্রী মোদিজিকে পাঠাবেন যে বাঙালিকে যারা দেশ বিরোধী বলে তারা বাংলার আন্দোলন সংগ্রাম ইতিহাস জানে না। এই বাংলা যদি না থাকতো দেশে স্বাধীনতা আসতো না। স্বামী বিবেকানন্দর মতো বাংলা যদি একজন ব্যক্তিকে না দিত তাহলে সর্বধর্ম সম্মেলনে দেশের নাম উজ্জ্বল করার মতো বীর সন্ন্যাসী কেউ পেত না। নেতাজি সুভাষচন্দ্র বোস যদি না থাকতো আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো বাঙালি দেশ পেত না। রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি, নাম তার রামমোহন রায়। রামমোহন রায় যদি না থাকতো বিজেপির নেতাদেরকে বলবেন, লকেট চ্যাটার্জিকে বলবেন যে তোমার বাপ। 4:04 এখন এই পর্যন্তই। আপনি দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।